আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোনদের নমস্কার প্রিয় ভিউয়ার্স। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা শুনেছি চন্দ্রপুরের পুরনো বাড়িতে এক রহস্যময় আমন্ত্রণের কথা এবং এক ভুতুড়ে বিয়ের ডাক। আজ আমরা জানব সেই বউ নন্দিনী কে ছিল, কেন তার বিয়ে হয়নি, আর কেন আজও সে ফিরে আসে বিয়ে চাইতে চন্দ্রপুর। 1394 সাল, বৈশাখ মাস, গ্রীষ্মের দুপুর। ধুঁজো উঠছে মাঠের মাঝে, পুকুরের জল উষ্ণ, কাশিয়া পাতায় ভোঁতা রোদ পড়েছে। এই গ্রামে তখন তিনটি বড় পরিবার ছিল, চৌধুরী, মুখোপাধ্যায় আর দেব। চৌধুরী বাড়ি ছিল গ্রামের উত্তর প্রান্তে। পুরনো ইটের দেয়াল, লাল ছাদ, চারদিকে নারকেল গাছ। বাড়ির মালিক ছিলেন শশীধর চৌধুরী, বয়স 45, গম্ভীর, কঠোর। তাঁর স্ত্রী মারা গেছেন অনেক আগে। একমাত্র ছেলে বিজয় চৌধুরী, বয়স 22, সুদর্শন, পড়াশোনা করেছে কলকাতায়, ফিরে এসেছে বিয়ে করতে। আর বিয়ের পাত্রী নন্দিনী দেব। নন্দিনী ছিল চন্দ্রপুরের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার চোখ ছিল কালো কাজলের মতো, চুল ঘন কালো, হাসি ছিল ফুলের মতো ফোটা। তার বাবা ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক, মা ঘরের কাজে ব্যস্ত। পরিবার সাধারণ, কিন্তু মেয়েটির জন্য গ্রামের সব ছেলে পাগল। বিজয় চৌধুরী তাকে দেখেই প্রেমে পড়ে। নন্দিনীও তাকে পছন্দ করে। দুই পরিবার রাজি হয়। বিয়ে ঠিক হয় 14 বৈশাখ 1394 সাল তারিখে। গ্রাম উৎসবে মাতোয়ারা, বাজনা বাজে, মণ্ডপ সাজানো হয়, মেহেন্দি, পূজা, গান বাজনা। নন্দিনীর ঘর লাল সাদা ফুলে ভরা। মা তার হাতে সিঁদুর দেয়। বাবা চোখ মুছে বলেন, আজ তুই বড় হয়ে গেলি, কিন্তু বিয়ের আগের রাত, গভীর রাত। নন্দিনী ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙে। দরজায় কে যেন নাকি। সে উঠে দেখে তার মা দাঁড়িয়ে। চোখে জল। মা, কি হয়েছে? নন্দিনী বলে। মা কাঁপতে কাঁপতে বলে, বিজয়ের বাবা শশীধর চৌধুরী আজ রাতে আমাদের বাড়ি এসেছিলেন। তিনি বলেছেন বিয়ে হবে না। নন্দিনী চমকে ওঠে। কেন? তিনি বলেছেন তাঁর ছেলে বিজয় আসলে কলকাতায় এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে, তাকেই বিয়ে করবে। আর তোমাকে শুধু বাহানা করা হয়েছিল। নন্দিনীর হৃদয় ভেঙে যায়। কিন্তু কেন এমন করলেন তিনি বলেছেন, আমাদের পরিবার তাদের সমান নয়। তুমি সুন্দরী, হ্যাঁ, কিন্তু তোমার বাবা শিক্ষক, আমাদের বাড়ি ছোট, তাঁদের বংশে এমন বিয়ে হবে না। নন্দিনী কিছু বলতে পারে না। চোখ দিয়ে জল পড়ে। তার মনে হয় গোটা জীবন মিথ্যে ছিল। সব আশা, সব স্বপ্ন ভেঙে গেল এক রাতে। সে রাতে নন্দিনী ঘুমায় না। ভোর হতেই সে পুকুরের ধারে যায়। সাদা শাড়ি পরে, মাথায় লাল চুনরি দেয়, যেন বিয়ের পোশাক। গ্রামের কেউ কিছু বুঝতে পারে না। সকাল 6:30। নন্দিনী পুকুরের গাছে দড়ি বাঁধে, নিজের গলায় ফাঁসি দেয়, আর শেষ কথা বলে, আমি বিয়ে করবই। এই জীবনে না পেলে মরার পরেও আমি বউ হব। সেদিন সকালে গ্রাম কাঁদে। বিয়ের মণ্ডপ ভাঙা হয়, বাজনা থামে। চৌধুরী বাড়িতে কালো পতাকা ওঠে। শশীদ চৌধুরী বলেন, মেয়েটা পাগল ছিল। বিয়ে ভাঙার পর মানসিক ভারসাম্য হারায়, কিন্তু গ্রামের লোকজন জানে তার মৃত্যুর দায় তাঁর। সেই রাতেই প্রথম ঘটনা ঘটে। বিজয় চৌধুরী ঘুমাচ্ছিল। হঠাৎ দেখে তার পাশে এক মহিলা দাঁড়িয়ে। সাদা শাড়ি, মাথায় লাল চুনরি, মুখ ঢাকা। তুমি এলে না? মহিলাটি বলে। আমার বিয়েতে তুমি এলে না? বিজয় চিৎকার করে উঠে। মা বাবা ছুটে আসে, কিন্তু ঘরে কেউ নেই। পরদিন রাতে আবার সেই ছায়া। এবার বিজয় পালায়, কলকাতায় চলে যায়। কিন্তু সেখানেও সে স্বপ্ন দেখে নন্দিনী তাকে বিয়ে করতে চায়। 3 মাস পর বিজয় আত্মহত্যা করে। তার ডায়েরিতে লেখা, সে আমাকে নিতে এসেছে, আমি আর পারছি না। সে বলে, তুমি আমার হবে। শশীধর চৌধুরী তখন বুঝতে পারে
নন্দিনী ফিরে এসেছে। সে তার প্রতিজ্ঞা রাখবে, বিয়ে হবেই। কিন্তু কিভাবে? তখন তিনি এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে, মেয়েটি মরার পর বাউল হয়েছে, তার আত্মা অপূর্ণ, সে বিয়ে চায়। কিন্তু সে বিয়ে হবে না মানুষের সঙ্গে, হবে মৃতের সঙ্গে। কি বলছেন? শশীধর চমকে যায়। আপনার ছেলে মরে গেছে, আপনার আত্মা বাঁধা আছে এই বাড়িতে, আপনি মরলে আপনার আত্মা তার সঙ্গে বিয়ে করবে। শশীধর চৌধুরী হাসে। আমি তাকে বিয়ে করব, আমি তার শ্বশুর। হ্যাঁ, তান্ত্রিক বলে, ভূতের বিয়ে হয় নিয়ম ভাঙা, সেখানে শ্বশুরবু নয়, আত্মা আত্মা। শশীধর ফিরে আসে। কিছুদিন পর তিনি মারা যান। ডাক্তার বলেন হৃদরোগ, কিন্তু গ্রামের লোক বলে তিনি নিজেই মরেছেন, কারণ তিনি জানতেন নন্দিনী তাকে বিয়ে করবে, আর তিনি তা চাননি। কিন্তু মরার পর, তখন থেকে প্রতি ৩০ বছর পর ১৪ বৈশাখে রাত ১২টায় চৌধুরী বাড়িতে বিয়ে হয়। মণ্ডপ সাজে, বাজনা বাজে, আত্মারা আসে। কিন্তু সে বিয়ে শুধু আত্মাদের নয়, সে বিয়েতে যারা আমন্ত্রণ পায় তাদের আত্মা বাঁধা পড়ে, কারণ নন্দিনী চায় সে যেন বউ হয়, আর সে বিয়ে যেন সত্যি হয়। শোভার স্বপ্নের পরবর্তী কাহিনীগত পর্বে আমরা দেখেছি শোভা রাতে স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নে নন্দিনী তাকে বলেছিল, তোমার মা আমাকে বউ বানাবে। কিন্তু কেন রাজেশ্বরী দেবী? এটা জানার জন্য আমাদের আরেকটু পেছনে যেতে হবে। রাজেশ্বরী দেবী ছিলেন শশীধর চৌধুরীর ছোট বোন, অর্থাৎ নন্দিনীর শাশুড়ি। ১৩৯৪ সালে যখন নন্দিনী মারা যায়, রাজেশ্বরী ছিলেন তখনও বিয়ে হয়নি। সে বাড়িতে থাকত, সে নন্দিনীকে খুব ভালোবাসত। বিয়ে ভাঙার পর নন্দিনী তার কাছে এসেছিল, চোখে জল, হাত ধরে বলেছিল, দিদি আমি মরব, কিন্তু আমার বিয়ে হবে, আপনি আমাকে বউ বানাবেন তো? রাজেশ্বরী কাঁদতে কাঁদতে বলেছিল, হ্যাঁ আমি তোমাকে বউ বানাব, আমি প্রতিজ্ঞা করছি, সেই প্রতিজ্ঞা, সেই শপথ। মরার পরও তা মানা হয়, কারণ ভূতের বিয়ে শুধু প্রেমের নয়, এটা প্রতিজ্ঞার বিয়ে। যে প্রতিজ্ঞা করে তাকে রক্ত দিয়ে শোধ করতে হয়। রাজেশ্বরী দেবী বিয়ে করেছিলেন কলকাতার এক জজের সঙ্গে, তারপর চলে যান শহরে। কিন্তু মনে মনে তিনি জানতেন একদিন ফিরে আসবেন, নন্দিনীকে বিয়ে দেবেন। ১৯৮৭ সাল তিনি মারা যান, আর মরার আগের রাতে বলেন, বউ এসেছে, বউ এসেছে, বিয়ে দেব, আমি বিয়ে দেব। কারণ নন্দিনী ফিরে এসেছিল, তার প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছিল। আর তার মৃত্যুর পর নন্দিনী আমন্ত্রণ পাঠাতে শুরু করে, প্রথমে পুরনো কাগজ, তারপর শোভাকে, তারপর অমিতকে। কারণ নন্দিনী জানে রাজেশ্বরী দেবী এখন মৃত, তাকে বিয়ে দেবে কে? তাহলে কি সে নিজেই বিয়ে করবে রাজেশ্বরী দেবীর আত্মাকে? না, নন্দিনী চায় রাজেশ্বরী দেবীর বংশধরদের মধ্যে কেউ তাকে বউ বানাবে, কারণ প্রতিজ্ঞা ছিল রাজেশ্বরীর, কিন্তু তার বংশ তার ঋণ শোধ করবে। এটাই ভূতের বিয়ের নিয়ম, ঋণ শোধ হয় রক্তে। অমিতের রাতগত পর্বে আমরা দেখেছি অমিত আমন্ত্রণপত্র পুড়িয়ে দিয়েছিল, কিন্তু পরদিন সকালে আবার নতুন করে আমন্ত্রণ আসে। সে রাতে অমিত ঘুমায় না, সে বলে, আমি বিশ্বাস করি না ভূত প্রেতে, আমি ডাক্তার, আমি বিজ্ঞানে বিশ্বাস করি। কিন্তু রাত ১২টা বাজতেই তার ঘরের আলো নিভে যায়, বাতাস নেই, তবু দরজা খুলে যায়, হালকা পায়ের শব্দ। অমিত চোখ মেলে, দেখে তার পায়ের কাছে একটা মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথায় লাল চুনরি, মুখ ঢাকা ঘোমটায়। আমন্ত্রণ পেয়েছেন মহিলাটি বলে, গলা যেন পুরনো রেকর্ড প্লেয়ারের মতো। না, অমিত বলে, আমি যাব না, আপনার মা প্রতিজ্ঞা করেছিলেন, আপনার বংশ তা রাখবে, আমার মা মারা গেছেন, আমি কিছু রাখব না। মহিলাটি এক পা এগিয়ে আসে, ঘোমটা নিচু হয়, মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। আপনি আসবেন, আপনি আমার বর হবেন। অমিত চিৎকার করে উঠে, না। সে লাফিয়ে উঠে বাইরে ছুটে যায়, বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁপছে। তারপর দেখে
বাড়ির সামনে মণ্ডপ সাজানো, বাজনা বাজছে। মাঝখানে দুটি মূর্তি, একটা পুরুষ একটা মেয়ে। মেয়েটির মুখ ঢাকা, পুরুষটির মুখ অমিতের মতো। আর মণ্ডপের পাশে দাঁড়িয়ে আছে রাজেশ্বরী দেবী। সাদা শাড়ি, মাথায় লাল চুনরি, হাতে একটা পুষ্পমালা। সে অমিতের দিকে তাকায়, হাসে, হাত তুলে ডাকে। অমিত পিছনে সরে যায়। তারপর দেখে তার হাতে একটা মালা। স্বপ্নের মতো সে এগিয়ে যায়, মণ্ডপে পা রাখে, মূর্তির পাশে দাঁড়ায়। মেয়েটি মুখ খুলে তাকায়। মুখ নন্দিনীর, কিন্তু চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। ধন্যবাদ, নন্দিনী বলে। আমি এখন বউ। অমিত চিৎকার করে উঠে, না, আমি যাব না। সে চোখ মেলে। সকাল, সে তার ঘরে, সব ঠিক, কিন্তু তার গলায় একটা লাল সিঁদুরের দাগ, আর হাতে একটা শুকনো ফুলের মালা। সে চিৎকার করে ওঠে, নন্দিনী এখন বউ। কিন্তু তার বিয়ে কি শেষ হয়েছে, নাকি আরও কারা আমন্ত্রণ পাবে? শোভা আর অমিত যদি বিয়ে হয়ে যায়, তাহলে সুমিত আর রবি কি বাঁচবে? আর রাজেশ্বরী দেবীর আত্মা কি সত্যিই নন্দিনীকে বউ বানিয়েছেন? আরও একটা প্রশ্ন, যদি কেউ আমন্ত্রণ পায় কিন্তু আসে না, তাহলে কি হয়? প্রিয় ভিউয়ার্স, আজকের গল্পটা কেমন লাগলো? নন্দিনীর কথা শুনে কি আপনার চোখে জল এলো, নাকি গা ছমছম করছে? যদি ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঘন্টি চাপুন, যাতে পরের পর্ব মিস না করেন। আমি জানি গল্প শুনে আপনি রাতে ঘুমাতে পারবেন না, কিন্তু মনে রাখবেন, ভয় আপনাকে নয়, আপনি ভয়কে জয় করুন। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে। এবং ভূতের বিয়ে পর্ব 3-এর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসবে ভূতের বিয়ে পর্ব 3। ততক্ষণ নিরাপদে থাকুন। আর যদি রাতে কেউ আপনার দরজায় আমন্ত্রণ রেখে যায়, তাহলে আগে জিজ্ঞেস করুন কার বিয়ে।